পানি ইস্যুতে উত্তপ্ত পাক ভারত সম্পর্ক, জাতিসংঘের সরব ইসলামাবাদ। ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যেই প্রতিরক্ষা খরচ বাড়াচ্ছে পাকিস্তান। সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে পাকিস্তানি নাগরিক নিহত। শেহবাজ শরীফ প্রশাসনকে সুখবর দিল কুয়েত। চীনের উদ্যোগে সম্পর্ক পুনর্স্থাপনে এগোচ্ছে পাকিস্তান আফগানিস্তান। পঞ্চম ধাপে থমকে গেল যুক্তরাষ্ট্র ইরানে পরমাণু আলোচনা। সন্দেহ আশঙ্কা গভীর হচ্ছে তেহরানের। পরমাণু প্রকল্প বন্ধ করতে অক্ষম ইসরায়েল, মন্তব্য সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিদেশে স্থায়ী সেনা মোতায়েন জার্মানির। আজীবন প্রেসিডেন্ট থাকতে চান ডোনাল্ড ট্রাম্প, বিস্ফোরক অভিযোগ ভাতিজি মেরি ট্রাম্পের। গাজা ইসরায়েলি বিমান হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবরের বিস্তারিত নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে পৌঁছলেও সিন্ধু নদের পানি চুক্তি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ফের উত্তেজনা শুরু হয়েছে। ভারতের একতরফা সিদ্ধান্তে চুক্তি স্থগিত করার পর বিষয়টি এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। রোববার পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গেল শুক্রবার জাতিসংঘের সশস্ত্র সংঘাতে পানি সম্পদ সুরক্ষা শীর্ষক বৈঠকে পাকিস্তান উদ্বেগ প্রকাশ করে। এ সময় জাতিসংঘে পাকিস্তানের ডেপুটি স্থায়ী প্রতিনিধি ওসমান জাদুন বলেন, নয়াদিল্লির এ একতরফা সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন এবং চুক্তির আইনের লঙ্ঘন। ইসলামাবাদ কখনোই এমন আচরণ মেনে নেবে না। এদিকে সামরিক উত্তেজনার মধ্যেই আগামী বাজেটে প্রতিরক্ষা খাতে খরচ বাড়ানোর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। রোববার ইসলামাবাদে ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আহসান ইকবাল প্রতিরক্ষা খরচ বাড়ানোর কথা জানান। এ সময় তিনি স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এ বিষয়ে কোনো চাপ দেয়নি। রাজনৈতিক প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে আহসান ইকবাল বলেন, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক সাফল্যের মাধ্যমে পাকিস্তান ঐক্যবদ্ধ হয়েছে। এ সময় তিনি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের নেতৃত্বের প্রশংসা করেন। দেশটির জিও টিভি এসব তথ্য জানিয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বলছে, নিহত ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে এগিয়ে গিয়েছিলেন। তাকে সতর্ক করার পরও থামেননি। শুক্রবার সন্ধ্যায় গুজরাট রাজ্যের বানাসকাঁঠা জেলায় আন্তর্জাতিক সীমান্তের ওপারে থাকা সীমান্ত বেষ্টনীর দিকে তিনি এগিয়ে যাচ্ছিলেন। সীমান্তরক্ষীরা তাকে থামতে বলে চ্যালেঞ্জ করে, কিন্তু তিনি এগিয়ে যেতে থাকায় গুলি চালাতে বাধ্য হয়। এদিকে পাক ভারত উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে সুখবর পেল পাকিস্তান। দীর্ঘদিন পর কুয়েত সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের ভিসা পুনরায় ইস্যু করা শুরু করেছে। কুয়েতের এই পদক্ষেপ পাকিস্তানের জন্য কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। শনিবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, কুয়েতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত ডক্টর জাফর ইকবাল জানিয়েছেন, কুয়েতের স্বাস্থ্যসেবা খাতে ১২০০ পাকিস্তানি নার্স পাঠানোর পরিকল্পনা হয়েছে। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর অন্য দুই প্রতিবেশী চীন ও আফগানিস্তানের দিকে আরও বেশি করে ঝুঁকছে পাকিস্তান। গেল কয়েক বছরের উত্তেজনার পর কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ও আফগানিস্তান। মূলত চীনের মধ্যস্থতায় দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আগ্রহী হয়েছে দেশ দুটি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, চীন এই পদক্ষেপে স্বাগত জানায়। তারা আফগান পাক সম্পর্ক উন্নয়নে সহায়তা করবেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত পঞ্চম দফার পরমাণু আলোচনা শুক্রবার ওমানের মধ্যস্থতায় রোমে অনুষ্ঠিত হয়েছে। এতে দুপক্ষই আলোচনা গঠনমূলক বলেছে, তবে কার্যত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, বেশ কয়েকটি মূল ইস্যু এই আলোচনায় বারবার অচলাবস্থার দিকে ঠেলে দিচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ৫ কারণে পরমাণু আলোচনা থমকে গেছে। কারণগুলো হলো, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম বন্ধ না করা, আলোচনার পরিধি নিয়ে দ্বন্দ্ব, নিষেধাজ্ঞা আরোপের বিরূপ প্রভাব, সামরিক হুমকি ও পাল্টা হুঁশিয়ারি এবং আলোচনায় ইসরায়েল ও সৌদি আরবের মতো তৃতীয় পক্ষের প্রভাব বিস্তার। এদিকে ইতালির রোমে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হলেও সন্দেহ প্রকাশ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তারা নিজেদের পরমাণু কর্মসূচির উপর আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতা বাড়াতে প্রস্তুত।
তবে পারমাণবিক শক্তি অর্জনের অধিকার, বিশেষত ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ থেকে পিছু হটবে না। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছে। এতে নতুন করে সন্দেহ করছে তেহরান। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে পারবে না। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামা প্রশাসনের এই পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এককভাবে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার ক্ষমতা ইসরায়েলের নেই, তবে ক্ষতি করতে পারে। এমন করলে এই অঞ্চলের সবার জন্য অনেক বড় বিপদ হতে পারে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার জন্য হুমকি প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো অন্য দেশে স্থায়ীভাবে সেনা মোতায়েন করেছে জার্মানি। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্চ লিথুয়ানিয়ায় ন্যাটোর পূর্ব সীমান্ত রক্ষায় বার্লিনের সাজোয়া ব্রিগেডের উদ্বোধন করেন। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, গেল 22 মে জার্মান চ্যান্সেলর মার্চ এই উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস। নতুন এই সেনা ব্রিগেডের সদস্যের সংখ্যা 5000, যার মধ্যে 4800 জন জার্মান সৈনিক এবং 200 জন বেসামরিক কর্মী। আপন চাচা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন ভাতিজি মেরি ট্রাম্প। দ্য ডেইলি টি নামের এক পডকাস্টে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন মেরি। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প ফ্যাসিস্ট, আজীবন প্রেসিডেন্ট থাকতে চান, তাকে কারাগারে পাঠানো উচিত। শুক্রবার দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে চাচা ট্রাম্পকে নিয়ে মেরি ট্রাম্পের এসব ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানা গেছে। মেরি ট্রাম্প একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। গাজায় গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 79 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 211 জন। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, 2023 সালের অক্টোবরে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় 53,901 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 1,22,059 জন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।